ডক্টর সাবের চৌধুরী, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে কেমন কৌশল আপনি দেখলেন? আমরা দেখলাম ভারত দুজন নারী কর্নেল তাদেরকে এই হামলার পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন সবই এই দুজনকে করেছে। আমার মনে হয় এটি একটা ভিন্ন মাত্রা দিয়েছে। কিন্তু এই পাক ভারত যেই যুদ্ধ শুরু হয়েছে বলে আমরা বলছি ঢালাওভাবে, আসলে কি যুদ্ধ শুরু হয়েছে? ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা শুধুমাত্র একটি নমুনা দেখিয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। আমরা সকলেই অবগত রয়েছি যে গত 22 এপ্রিল কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে যেই আক্রমণটি হয়েছে, ভারত যেটা আমি একটুখানি আপনাকে জানিয়ে রাখি, আমার সঙ্গে যুক্ত হয়েছেন দিল্লি থেকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী, তাকেও আমন্ত্রণ জানিয়ে রাখলাম। জি, ডক্টর সাবের চৌধুরী। জি, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে যেটা আপনার সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে ভারত সরকার। এখানে প্রাথমিকভাবে বিষয় যেটা, এটা কিন্তু বহুদিন ধরে খুবই জনপ্রিয় একটা পর্যটন স্পট। বাংলাদেশ থেকেও যারা সাধারণত কাশ্মীরে বেড়াতে যান প্রায় সকলেই সেই জায়গাটায় গেছেন। আবার এখানে আরেকটা যে বিষয় উল্লেখ্য যে তার খুব কাছাকাছি কিন্তু একটা ক্যান্টনমেন্টের অবস্থান রয়েছে এবং ভারতের যে মূল সৈন্য সংখ্যা তার একটা অনেক বৃহৎ অংশ, প্রায় 5 লাখের কাছাকাছি সেনাবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করেন। তো এইরকম একটা অবস্থান যেটা আসলে খুবই স্পর্শকাতর একটা জায়গা, তো সেখানে এই ধরনের একটা ঘটনা খুবই অনভিপ্রেত। আমরা বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষকদের সাথে যে আলাপ আলোচনাগুলো করেছি, এটা প্রাথমিকভাবে অনেকেই ভারত সরকারের একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার হিসেবেই দেখেছেন। পরবর্তীতে যেই সিচুয়েশনটা হয়েছে যে এর পর বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভারত সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে যে এই বিষয় করণীয় কি। যদিও অনেক বিশ্লেষক তখন বলছিলেন যে না, এটা থেকে হয়তো যুদ্ধাবস্থার মতো কিছু হবে না, কিন্তু আমাদের একটা ধারণা ছিল যে যেহেতু ওখানে আমরা দেখেছি যে হামলার ধরনটা একটু ভিন্ন, মূলত একটা হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে একটা টার্গেট করার জায়গা ছিল, যদিও পরবর্তীতে একজন মুসলিম তাদেরকে বাঁচানোর জন্য সেখানে আত্মাহুতি দিয়েছেন। তো এই জায়গাটা নিয়ে ভারত তাদের যে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন অজিত দোভাল সহ সমগ্র তাদের সেনা সদস্যরা যারা রয়েছেন তারা বেশ সিরিয়াসলি জিনিসটা নিয়েছেন। এবং একই সাথে আমরা পাকিস্তানের ক্ষেত্র থেকে দেখেছি যে যখন এই সন্ত্রাসী হামলার দায়ভারটা পাকিস্তানের উপর গেছে, তখন কিন্তু পাকিস্তানের ক্ষেত্র থেকে যতটুকু আমরা খবর পেয়েছি যে তারা একটা ডিফেন্সিভ মোডেই মূলত ছিল এবং তাদের প্রাথমিকভাবে হামলার কোনো সেই ধরনের সম্ভাবনা ছিল না এবং তারা চীন সরকারের সাথে খুব তড়িৎ গতিতে যোগাযোগ করে। সেখানে তারা তাদের বেশ কিছু যেই কারিগরি সহায়তাগুলো চীন সরকারের থেকে তারা নেয় এবং যতটুকু আমরা জানতে পারছিলাম যে সেখানে তার ডিফেন্সের যে জায়গাটা একটা ভালো জায়গায় রয়েছে। এই সময় যে ঘটনাগুলো সবসময় ঘটে থাকে, আমরা দেখেছি যে দুটো দেশের সীমান্তে প্রচুর সৈন্য সমাবেশ করা হয়েছে এবং এই কয়েকদিন আমরা দেখেছি যে ছোট ছোট ঘটনা, যেমন ভারতের একজন দেখা গেছে যে কনস্টেবলকে হয়তো পাকিস্তান পক্ষে ধরা হয়েছে, আবার সেখানে পাকিস্তানের একজন রেঞ্জারকে ভারত পক্ষ ধরে নিয়ে গেছে। এই জাতীয় ছোট ছোট ঘটনাগুলো ঘটছে এবং যেটা খুব স্বাভাবিক এইসব ক্ষেত্রে। কিন্তু আমরা যারা বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বসবাস করি, আমাদের দৃষ্টিটা খুব স্বাভাবিকভাবেই সেখানে খুব জোরালোভাবে বা খুব শক্তভাবে নিবদ্ধ ছিল। তো যদিও কেউ কেউ বলছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে একটা এয়ার স্ট্রাইক করা হয়েছে গতকাল বাংলাদেশ সময় যদি বলি যে 11:44 দিবে, এবং সেখানে পাকিস্তানের যেই দাবিটা ছিল যে ভারত তার যেই ভূখণ্ড সেখান থেকে বিভিন্ন ধরনের মিসাইল ছুড়েছে। আর সেইখানে ভারত কর্তৃপক্ষের যেই দাবিটা যে তারা
প্রায় 9টার মতো পাকিস্তানের যে স্পট রয়েছে, এবং সেখানে ওনারা অপারেশন সিন্দুর নামকরণ করেছেন এই অপারেশনটা, এবং বিভিন্ন জায়গায় সেই আঘাতগুলো করা হয়েছে। যদিও পাকিস্তান কর্তৃপক্ষ বলছেন যে এগুলোর মধ্যে মূলত বেশ কিছু মুসলিম, পাকিস্তান তো মূলত মুসলিম কিছু মসজিদ বা এই জাতীয় ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, এবং সিভিলিয়ান কিছু জায়গা রয়েছে। এটা তাদের পক্ষ থেকে বোঝানোর মূল জায়গাটা হলো যে সিভিলিয়ান যে জায়গাটা, যেটা আমাদের যুদ্ধের যে আন্তর্জাতিক আইন সেটা অনুযায়ী গর্হিত, সেই জায়গাটা পাকিস্তান কর্তৃপক্ষ দাবি করেছে যে সেখানে আক্রমণ করা হয়েছে। আমরা পাকিস্তানের আইএসপিআর এর যে ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী, ওনার বক্তব্যে উনি বেশ কিছু জায়গা নিয়ে এসছেন। ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে 26 জন সেখানে নিহত হয়েছেন এবং 35 জনের মতো সেখানে আহত হয়েছেন। এই যখন অবস্থা, তখন ভারত সরকারের পক্ষ থেকে বা ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে মূলত পাকিস্তান ও পাকিস্তান শাসিত যে কাশ্মীর রয়েছে সেখানকার সন্ত্রাসীদের অবকাঠামোগত তারা মূলত হামলা করেছেন, এবং মুরিদ বাগ বা মুজফ্ফরবাদ, কোটলি, বলপুর এই জায়গাগুলোতে সেই অ্যাটাকটা হয়েছে। এবং সেই জায়গাটায় আমরা জানি যে এখানে যেই পক্ষ দাবি করছেন যে মোটামুটি একটা ভালো ধরনের হতাহত হয়েছে। আর পাকিস্তান, আমরা যেটা পাকিস্তানের আজকে সকালে আমরা দেখলাম বা গতকালও নিউজ পেপারে যেটা আমরা পেয়েছি যে 5টার মতো তার আগে দাবি করেছে যে 5টার মতো যুদ্ধযান এবং একটা ড্রোন তারা সেখানে ভূপাতিত করেছেন। একই সাথে তারা দাবি করছেন যে একটা ব্রিগেডের হেডকোয়ার্টারের উপরও তারা আক্রমণ হানতে সক্ষম হয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে এখানে খুব একটা তীক্ষ্ণ দৃষ্টি বা লক্ষ্য সেখানে রাখছিলাম। আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু এর পূর্বে মার্ক রুবিও রয়েছে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু কথা বলেছিলেন, মার্কো রুবিও শাহবাজ শরীফের সাথে, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে কিন্তু উনি কথা বলেছিলেন। তখন অনেকেই একটা আশাবাদ ব্যক্ত করেছিল যে যুক্তরাষ্ট্রের এই দুতিয়ালির কারণে হয়তো এই ধরনের একটা জায়গা থেকে ভারত পাকিস্তান তাদের যে যুদ্ধাবস্থা বা যুদ্ধের যে জায়গাটা সেটা এড়াতে পারবে। কিন্তু আমরা যেটা গতকাল রাতেই দেখলাম যে সেখানে এই ঘটনার অব্যবহিত পরে ডোনাল্ড ট্রাম্প এটাকে লজ্জাজনক একটা ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এবং খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা বলেছেন। এবং ইউনাইটেড নেশনস এর মহাসচিব অ্যান্টনিও গুতেরাস এটাকে উনি সার্বিক পরিস্থিতিটাকে খুবই উদ্বেগজনক বলছেন, কারণ দুটোই পারমাণবিক শক্তিধর দেশ এবং বিশ্বের প্রেক্ষাপটে এই দক্ষিণ এশিয়া বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ, যেখানে ইতোমধ্যে মায়ানমার কেন্দ্রিক একটা জটিলতা নিয়ে আরাকানের সাথে যেই মায়ানমারের সামরিক জান্তাকে নিয়ে একটা অবস্থা, আমরা দীর্ঘদিন ধরে সেটা নিয়েই একটা খাবি খাওয়ার মতো পরিস্থিতি কিন্তু ছিল। আর বাংলাদেশ তো সেটার সাথে পরিপূর্ণভাবে সংশ্লিষ্ট। এখন যেটা হচ্ছে, বাংলাদেশের একটা বর্ডারে চলছে আপনার সেই আরাকান আর্মির সাথে একটা খুবই জটিলতম অবস্থা। একই সাথে এই ঘটনার পরপরই আমাদের যিনি নিরাপত্তা দায়িত্বে রয়েছেন মিস্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমান, উনি বলছেন যে এক ধরনের ভারত থেকে পুশিং করা হচ্ছে আমাদের এখানে, এবং মূলত খাগড়াছড়ি এবং কুড়িগ্রাম জেলার সীমান্ত থেকে নাগরিকদের এক ধরনের পুশিং করা হয়েছে, যেটা যে ইতোমধ্যে উনি বলেছেন যে ভারত সরকারকে জানিয়েছেন। ওনার কথা হচ্ছে যে এটা হলে একটা ফর্মাল চ্যানেলে হতে পারতো এবং এটা সামগ্রিক পরিস্থিতিকে অনেক জটিল করবে, এবং পররাষ্ট্র সচিবও এই ক্ষেত্রে একটা বড় ধরনের তার যে চিন্তার বিষয়টা সেটা উল্লেখ করেছেন। ইতিমধ্যে ওনারা বলার চেষ্টা করছেন প্রায় 66 জন ভারতীয় নাগরিক কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এবং 36 জন রোহিঙ্গাকে পুশিং করার খবর পাওয়া গেছে।
তো যে বাংলাদেশ যেহেতু ভারতের সাথে ক্লোজ বর্ডার রয়েছে, এই অবস্থাটাকে কিন্তু আমরা কোনোভাবেই এড়িয়ে চলার সুযোগ নেই। একই সাথে আকাশ পথে আমরা কিন্তু একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আমরা দেখছি যে ফ্লাইটের পর ফ্লাইট সেখানে শিডিউল এবং রুট পরিবর্তন হচ্ছে, কারণ ভারত ইতোমধ্যে পাকিস্তানের যে বিমান সংস্থাগুলো রয়েছে সেগুলোকে ভারতের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না। একইভাবে পাকিস্তান ভারতের যে বিমানগুলো রয়েছে তাদের সে আকাশপথ ব্যবহার করতে দিচ্ছে না। তো একটা বিরাট ধরনের এখানে আমরা দেখছি যে রুটের ক্ষেত্রে মধ্যপ্রাচ্য বা এই জায়গাগুলোতে, বিশেষ করে ইউরোপ গামী অনেকগুলো বিমানের ক্ষেত্রে এখানে একটা ভালো ধরনের গোলযোগ তৈরি হয়েছে, যেটা আমাদের বাণিজ্যিক যে ফ্লাইটগুলো রয়েছে, ব্যবসা বাণিজ্যতে ইতিমধ্যেই সেগুলোর উপর একটা জটিলতা এবং শিডিউলের একটা চাপ পড়ে গেছে। লুফথানসা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা এই অঞ্চলকে এড়িয়ে তাদের ফ্লাইটগুলো পরিচালনা করে চলছে, এবং ইতিমধ্যেই প্রায় 180-র অধিক ফ্লাইটের বিভিন্ন ধরনের, সকালে খবর পেয়েছিলাম আমরা 165, এখন বোধহয় আরো অনেক বেড়ে গেছে যে ফ্লাইটের এই শিডিউল বিপর্যয় হয়েছে। তো সামগ্রিক পরিস্থিতিটা যদি বলা যায় যে এটা অনেকটা এই ধরনের। এটা তো সামগ্রিক পরিস্থিতি বললেন, আমি বুঝতে পেরেছি। যাই হোক, আমার প্রশ্নটা ছিল যে আমরা বাংলাদেশের লাভ ক্ষতি কি, তারপরেও খুব ভালো, মানে আপনি খুবই সামগ্রিক সব পরিস্থিতিটাই বলে দিলেন। যেহেতু জয়ন্ত রায় চৌধুরী আছেন আমাদের সঙ্গে, তাহলে আপনার কাছে জানতে চাই যে এই একটা আঘাত করা হলো, বিশ্বে যে প্রতিক্রিয়া হলো, এর জন্য কি ভারত প্রস্তুত ছিল? নিশ্চয়ই প্রস্তুত ছিল, কারণ ভারতবর্ষ তো এটা আগেও দেখেছে, এটা তো নতুন খেলা নয়, পাকিস্তানের অনেকদিন ধরেই খেলছে। 1948 সালে তারা প্রথমে পাঠানদের পাঠিয়েছিল, সো কল্ড পাঠান মিলিটেন্টস হু আর অ্যাকচুয়ালি পাকিস্তানি সোলজার্স ইনটু কাশ্মীর, প্রিন্সলি কাশ্মীর। তখন মহারাজা অফ কাশ্মীর ভারতবর্ষ থেকে সাহায্য চেয়েছিল, ভারতবর্ষ তখন নিজেদের সৈন্যদল পাঠিয়েছিল। 1965-তেও তারা একই খেলা খেলেছিল, রান অফ কাছে তারা বলেছিল এগুলো সব লিবারেটার্স, হোয়াট এভার ইট ওয়াজ, পাকিস্তানি সোলজার্স কেম ইন ডিসগাইজ। 26/11 গল্প সবাই জানেন। ওই যে মুরিটকে, যেটা উনি বললেন ডক্টর সাবের চৌধুরী, যেখানে অ্যাটাক করেছে ভারতবর্ষ, নিক্ষেপ করেছে নিজের মিসাইল, সেই মুরিটকের থেকে তারা ট্রেনিং পেয়েছিল এবং সেই জন্যই মুরিটকে অ্যাটাক করা হয়েছে। আমি আপনাদের রিমাইন্ড করব যে ভাওয়ালপুরে অ্যাটাক হয়েছিল, ভারতের মিসাইল অ্যাটাক হয়েছিল। এই প্রথমত বলে রাখি যে এটা মিসাইল অ্যাটাক ছিল, এগুলো ড্রোন দিয়ে দেওয়া হয়েছে বা ল্যান্ড টু ল্যান্ড মিসাইল ফায়ার করা হয়েছে, বা কোনো প্লেন থেকেও নিক্ষেপ করা হয়েছে, কিন্তু কোনো ভারতীয় প্লেন ইন্টারন্যাশনাল বর্ডার বা লাইন অফ কন্ট্রোল ক্রস করেনি। কনসিকুয়েন্টলি পাকিস্তানের যে ক্লেম যে ভারতীয় জাহাজ তারা নিচে নামিয়েছে, এটা শুধু ক্লেম। আজ অবধি তারা কোনো ভারতীয় জাহাজের কোনো অংশ দেখাতে পারেনি, কোনো ভারতীয় জাহাজ পাকিস্তানের টেরিটরিতে ঢোকেও। সো দিস ক্লেম ইজ আ লিটল অ্যাবসার্ড অ্যান্ড লিটল ফানি, বাট এনিওয়ে, যা করেছে ওদের কথা। দ্য পয়েন্ট ইজ দিস, যে ভাওয়ালপুরে মাসুদ আজহারের ট্রেনিং ক্যাম্প ছিল এবং সেটাকে অ্যাটাক করা হয়েছিল, 14 জন সেখানে মারা গেছে। মাসুদ আজহার নিজের ভাষায় অ্যাকসেপ্ট করেছেন যে সেই 14 জনের মধ্যে 10 জন ওর নিজের আত্মীয় ছিল। মাসুদ আজহার হচ্ছে সেই লোকটা যাকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল হ্যাজ ডেজিগনেটেড অ্যাজ আ টেররিস্ট। হি ইজ আ মাস্টারমাইন্ড। তাকে কান্দাহারে আমাদের জাহাজ যখন পাকিস্তানিরা হাইজ্যাক করে নিয়ে গেছিল, লাহোর হয়ে কান্দাহার গেছিল, সেইখানে তারা ডিমান্ড করেছিল মাসুদ আজহারকে ছাড়লে তবে আমরা সবকটা হোস্টেজকে রিলিজ করবো। আমরা ছেড়ে দিয়েছিলাম। সেই মাসুদ আজহার পরে গিয়ে আফগানিস্তানে ইন্ডিয়ান কনসুলেট জেনারেল মাজারে শরীফে অ্যাটাক করিয়েছিল। আজকে তাকে শিক্ষা দেওয়া হয়েছে, আজকে সে কান্নাকাটি করছে যে তার আত্মীয়রা মারা গেছে। He is the man who is responsible, and Pakistan is the country which is responsible for allowing a mastermind terrorist to move around freely, to have a camp inside Pakistan. আপনারা মনে রাখুন যে ওসামা বিন লাদেন অ্যাবোটাবাদে বসছিল সারাক্ষণ, পাকিস্তানের রক্ষণাবেক্ষণ ছাড়া সে কখনো অ্যাবোটাবাদে থাকতে পারে না। আজকে মাসুদ আজহার সেখানে পাওয়া গেছে। মাসুদ আজহার, ওরা বলছে একদিকে যে আমরা সব টেরর ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়েছি, সব শেষ হয়ে গেছে। কোথায় ধ্বংস হয়েছে? লোকটা তো ওখানেই বসছিল, তার লোকেরা তো ট্রেনিরা, তার আত্মীয় স্বজনরা তো ওইখানে ভাওয়ালপুরেই বসেছিল। তো হাউ ক্যান ইউ সে দিস? Sultana, let me finish. Every single camp was selected because either they were places যেখান থেকে টেররিস্টরা ভারতবর্ষে এসছে বা আফগানিস্তানে গেছে, বা যেখান থেকে আশঙ্কা ছিল যে তারা আসবে। কারণ
ভারতবর্ষের কাছে যথেষ্ট ইলেকট্রনিক সার্ভেলেন্সের ক্যাপাবিলিটি আছে এবং ইলেকট্রনিক চ্যাটার ধরে আমরা বুঝতে পেরেছিলাম কোথা থেকে আসছে। 40টা ঘাঁটি আইডেন্টিফাইড ছিল, তার মধ্যে 9টাকে হিট করা হয়েছে, 9টা মেজরকে হিট করা হয়েছে। এটা কোনো বড় কাজ করেনি ভারতবর্ষ, কিন্তু করেছে। এবং এটাতে দুটো মেসেজ দিয়েছে। 1 নম্বর, যে উই আর কেপেবল অফ হিটিং ইউ ইনসাইড ইউর টেরিটরি বোথ টু পাকিস্তান অ্যান্ড টু দ্য টেররিস্ট। দ্বিতীয়ত, পাকিস্তান যে সারাক্ষণ বলতো আমাদের কাছে হামারে পাস নিউক্লিয়ার বোমা হ্যায় ও খিলৌনা নেই হ্যায়, সেই গল্পটা আজকে শেষ হয়ে গেল। 71-এ যেমনি গল্পটা শেষ হয়ে গেল যে দুটো দেশ আলাদা বিকজ অফ রিলিজিয়াস রিজন, সেই গল্পটা পুরো সম্পূর্ণরূপে ভেঙে গেছিল। আজকে এই গল্পটাও শেষ হলো যে নিউক্লিয়ার বম হ্যায় খিলৌনা নেই হ্যায়। খিলৌনা নেই হ্যায় কিছু তো করতে পারবে না, কারণ আজকে we are live in a world of MAD, mutually assured ডিস্ট্রাকশন, যে জন্য রাশিয়া কোনোদিন নিউক্লিয়ার বম ইউজ করবে না, আমেরিকা কোনোদিন করবে না, আমরা করবো না। আমরা তো ডিক্লেয়ার করে দিয়েছি যে উই উইল নেভার ইউজ আ নিউক্লিয়ার বম অন আ ফার্স্ট স্ট্রাইক বেসিস। পাকিস্তান ইচ্ছে করে ডিক্লেয়ার করেনি ভয় দেখাবার জন্য, কিন্তু করতে পারবে? করতে পারবে। আজকে ইরানিয়ান ফরেন মিনিস্টার পাকিস্তানে বসে আছে, ইসলামাবাদে এই মুহূর্তে বসে আছে। সে কি পাকিস্তানকে দেবে? পাকিস্তানের যা আর্থিক অবস্থা, তেল নেই, আর্টিলারি শেল নেই। আপনি জানেন যে পাকিস্তানের কাছে 6 দিনের আর্টিলারি ফায়ারিং এর শেল আছে, কারণ তারা বেচে দিয়েছিল বাকি আর্টিলারি শেল ইউক্রেনকে, এবং তাদের ফ্যাক্টরিতে কোনো আর্টিলারি শেল তৈরি হয় না। সেই জন্য তারা বেশি দিন যুদ্ধও করতে পারবে না। তাদের কাছে ফুয়েল রিজার্ভস খুব কমে এসছে। এই যে পাকিস্তানি জাহাজ টহল দিচ্ছে আজকে পাকিস্তানে, সেই জাহাজ ওড়ার মতন ফুয়েল নেই তাদের কাছে। জাহাজ যেগুলো করাচি বন্দরের সামনে টহল দিচ্ছে ভারতীয় নৌসেনাকে করাচিকে রক্ষা করার জন্য, তাদের কাছেও ফুয়েল নেই। টাকা নেই। IMF এর থেকে এই সপ্তাহতেই আবার মিটিং হবে বেল আউট প্যাকেজের জন্য, যেটার কর্তৃত্ব করবে ভারতবর্ষ। তো এই অবস্থায় পাকিস্তানের পক্ষে সম্ভব নয় বিশ্বের বাকি সব দেশের অগ্রাহ্য করে ভারতের সঙ্গে কিছু অবস্থান নেওয়ার। তো এই গল্পটা আমরা অনেকদিন ধরে শুনে আসছি, নিউক্লিয়ার বোমা হ্যাঁ, খিলৌনা নেই হ্যাঁ, ঠিক আছে, নেই হ্যাঁ। আর কিন্তু সেই ভয় দেখিয়ে তোমরা সারাক্ষণ আমাদের এখানে টেররিস্ট পাঠাবে, এটা তো হয় না। 26/11 যাদের পাঠিয়েছিল তারা তো মুরিদকে থেকে এসেছিল, সেটা তার তো পুরো এভিডেন্স সহ আমরা দেখেছি। ওরা বলছে যে এভিডেন্স 50 বার ভারতবর্ষ দিয়েছে, দেওয়া সত্ত্বেও তো ওরা কোনো অ্যাকশন নেয়নি। সেই লোকটা যে মুরিদকে অ্যাটাকে লিড করেছিল লস্করে তয়বা, এখনো প্রেজেন্ট আছে পাকিস্তানে। আগে সেইটা বন্ধ করুক। জি জয়ন্ত রায় চৌধুরী, আমার প্রশ্নটি হচ্ছে এই যে মাসুদ আজহারের পরিবারের যে 10 জন নিহত হলো, মাসুদ আজহার কোথায়? সেই মাসুদ আজহার সেটা তো আপনি পাকিস্তানকে জিজ্ঞেস করুন। ভারতবর্ষ, আমার প্রশ্নটি হচ্ছে ভারতবর্ষ তাকেও খুঁজে বের করবে, চিন্তা করবেন না, তাকেও খুঁজে বের করবে। এর আগে শুধু বলে করতাম না, এখন বলে করতে শুরু করেছি। এর আগেও যখন 26/11 হয়েছে তখনও ভারতবর্ষের ইন্টেলিজেন্সি নিশ্চয়ই কিছু না কিছু অবস্থান নিয়েছিল, সেগুলো তো সবাইকে বলা যায় না, কিন্তু তারা তখনও নিয়েছিল, এখনো নিচ্ছে। এখন যে অবস্থানগুলো না হচ্ছে সেটা বলে করা হচ্ছে, কারণ পাকিস্তান নিজের দেশের লোককে সারাক্ষণ বোকা বানিয়ে যাচ্ছে। তাদের বোকা বানাচ্ছে যে আমাদের আর্মির দরকার, আমাদের এই হিউজ এক্সপেন্ডিচার দরকার, কারণ ভারতবর্ষ আমাদের শত্রু। এই ভারতবর্ষ শত্রু বলে ওরা নিজেদের দেশের লোকেদের বোকা বানাচ্ছে। দেশের লোকেরা চাকরি পাচ্ছে না, হাই আনএমপ্লয়মেন্ট রেট, হাই ইনফ্লেশন রেট, সেই দেশের লোকেরা খেতে পারছে না। সেখানে তোমরা যুদ্ধ করার সাহস কি করে পাও? তোমাদের তো উচিত ভারতবর্ষের সঙ্গে পিস ডিল করে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে নিজেদের অবস্থা ভালো করো। আজকে কি অবস্থা পাকিস্তানের? 282 টাকা পাকিস্তানি রুপিস ইজ ইকুয়াল টু $1, ভারতীয় 84 টাকা হচ্ছে $1, মানে 3.5 ভারতীয়, একটা ভারতীয় টাকার ইকুইভ্যালেন্ট হচ্ছে পাকিস্তানের 3.5 টাকা। 1971-এ যখন আপনারা ইন্ডিপেন্ডেন্ট হয়েছিলেন তখন একটা বাংলাদেশি টাকা, একটা ভারতীয় টাকা আর একটা পাকিস্তানি টাকা এক দর ছিল। সেখান থেকে আজকে এই অবস্থা পাকিস্তানের চাকরি নেই, বাকরি। গোয়িং অ্যাহেড উইথ ডিক্লেয়ারিং, তার আগে এর কিছুদিন আগেই এই যে এটা হবে সেটা ভারতবর্ষ বুঝতে পেরেছিল, কারণ জেনারেল মুনির তার আগেই বলেছে যে ভারতবর্ষ একমাত্র আমাদের শত্রু, তারা আমাদের জন্মগত শত্রু ইত্যাদি। জন্মগত শত্রু কি করে হয়? তোমাদের পূর্বপুরুষ আর ভারতবর্ষের লোকেদের পূর্বপুরুষ তো এক, ডিএনএ তো আমাদের এক রক্ত বইছে আমাদের মধ্যে, তারপরে বলছো তো আমরা তোমাদের জন্মগত শত্রু। হোয়াট ননসেন্স! এই বলে ওরা ভারতবর্ষের সঙ্গে শত্রুতা করছে এবং পাকিস্তানের লোকেদের বোকা বানাচ্ছে। সেই বোকা বানানোটা আমরা আজকে বন্ধ করছি।
জয়ন্তরা চৌধুরী, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে এই আমাদেরকে দুর্বল করে রাখার জন্য ব্রিটিশরা যে চক্রান্তের ফাঁদ পেতেছিল, আমরা এখনো তার মধ্যে হামাগুড়ি খাচ্ছি। আমরা নই, না 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 সুলতানা, আমরা নই, এটা পাকিস্তান এই চক্রান্তের মধ্যে আমরা খাচ্ছি। আপনার দেশের এখন যে নেতৃত্ব করছে, বাংলাদেশও খাচ্ছি, আপনার দেশে এখন যে নেতৃত্ব করছে তারা এই চক্রান্তের মধ্যে এসছে। নাহলে কি দুঃসাহস হয় বিডিআর এর একজন ফরমার কমান্ডার ইন চিফ যে আজকে এই গভর্নমেন্টের একটা কমিশনের চেয়ারম্যান, সে বলার সাহস পায় যে নর্থ ইস্ট আমরা আর চায়না মিলে দখল করব। আপনাদের চিফ অ্যাডভাইজার এই কথা বলে যে আমরা হচ্ছে গার্জিয়ান অফ ইন্ডিয়ান ওশেন, নর্থ ইস্ট আমাদের রাস্তা দিয়ে যেতে হবে। কি করে আপনাদের লিগ্যাল অ্যাডভাইজার এ কথা বলে যে চিকেন স্নেক আমরা দখল করব? মন্ত্রীস্থানীয় লোকেরা বলেছে। আমাকে একটু প্রশ্ন করতে দেন। আপনি আমরা সারা জীবন বাংলাদেশকে নিজের বন্ধু, আমাদের ভাই বলে মনে করেছি। আমাদের এটাতে কষ্ট হয়, দুঃখ হয় যে বাংলাদেশের লোকেরা এরকম অবস্থান কি করে নিতে পারে। বাংলাদেশে আমার এত বন্ধু আছে, বাংলাদেশ ঢাকা শহরে ঘুরলে পরে বোধহয় আমার দিন শেষ হবে না, 365 দিন আমি কারুর না কারুর বাড়িতে থাকতে পারি। আর সেই দেশের লোকেরা এরকম কথা বলছে। সেই যারা 71-এ যারা হেরে গেছিল, তাদের যারা আইডিওলজিক্যাল ডিসেন্ডেন্টস, তারা আজকে সরকারে এসছে এবং তারা এরকম কথা বলার সাহস পাচ্ছে। ট্রু, এটা আমারও ভাবতে। আরাকানের কথা বললেন, আরাকানের কথা বললেন, একটা তো করিডোর দিয়ে দিয়েছে আরাকানে, তো আপনাদের রাস্তা দিয়ে দিয়েছে, সেখান দিয়ে আর্মস যেতে পারে, সেখানে সবকিছু যেতে পারে। আগে তো বলা হতো যে, খুব তো বলা হতো যে শেখ হাসিনা বেঁচে দিয়েছে ভারতবর্ষকে সবকিছু বেঁচে দিয়েছে। কিছুই তো শেখ হাসিনা ভারতবর্ষকে বেঁচেনি, আজ অব্দি আমরা ট্রানজিট পাইনি। কিন্তু ট্রানজিট তো দিয়ে দিল, আরাকানে যাওয়ার জন্য ট্রানজিট তো দিয়েছে, সেটা তো এই সরকার দিয়েছে।